প্রিয় দর্শক, গত সপ্তাহে আমি আপনাদের বলেছিলাম, শেখ হাসিনার বিরুদ্ধে যে রায়টি দেয়া হয়েছে, এটি আন্তর্জাতিক আইনে টিকবে না। এটি জনগণের আদালতেও গ্রহণযোগ্য হবে না এবং এটি বিশ্বের চোখে একটি জুডিশিয়াল কিলিং হিসেবে বিবেচিত হবে। আজকে আ গত কয়েকদিন ধরে আমরা আন্তর্জাতিক যে প্রতিক্রিয়াগুলো দেখছি, আ সেগুলো প্রমাণ করেছে যে আমাদের সেই বিশ্লেষণ সঠিক ছিল। এইরকম একটি রাজনৈতিক মামলায় বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে পাওয়ারফুল, সবচেয়ে সফল এবং লংগেস্ট সার্ভিং প্রাইম মিনিস্টার যার বিচারের দিকে তাকিয়ে আছে পুরো বিশ্ব, সেই বিচারের যে রায় হলো সেটি সফল কিনা দর্শক সেটি আসলে নির্ভর করবে ৩ টি বিষয়ের উপরে। ১, জনগণ যদি সেই রায় মেনে নেয়। ২, আন্তর্জাতিক সম্প্রদায় যদি সেই রায় মেনে নেয় এবং ৩, রায়টা যদি বাস্তবায়িত হয় বা হওয়ার সম্ভাবনা থাকে। চলুন দেখি দর্শক এর কোনটাই হয়েছে কিনা। আম আন্তর্জাতিক সম্প্রদায়ের চোখে কেন এই রায় টিকবে না? কারণ বা গ্রহণযোগ্য হবে না? কারণ বিশ্বব্যাপী একটি নির্দিষ্ট নীতি আছে দর্শক। সেটি হচ্ছে ক্যাপিটাল পানিশমেন্ট ক্যানট বি ডেলিভারড উইথআউট ইন্ডিপেন্ডেন্ট ডিফেন্স, ট্রান্সপারেন্ট প্রসেস অ্যান্ড ইম্পার্শিয়াল বেঞ্চ। এই মানদণ্ডগুলোর একটিও কিন্তু আইসিটির রায়ে পূরণ হয়নি। দর্শক আপনারা জানেন যে বিচার হয়েছে ইন অ্যাবসেন্টিয়া। ছিল সম্পূর্ণভাবে রাজনৈতিক প্রতিহিংসামূলক। শেখ হাসিনার ডিফেন্স ছিল রাষ্ট্রনিযুক্ত। শেখ হাসিনা তার নিজেকে ডিফেন্ড করার কোন রকমের সুযোগ পাননি। আম যেই রাষ্ট্রনিযুক্ত যে ২ জন আইনজীবী দেওয়া হয়েছিল শেখ হাসিনার পক্ষে, সেই আইনজীবীরা পরপর দুজনের প্রত্যেকেই একজন আরেকজনের চাইতে পক্ষপাতদুষ্ট এবং অযোগ্য ছিলেন। রায়ের পরে তথাকথিত সেই ডিফেন্স লয়ার আ আ তার হাসি মুখের ছবি তো আপনারা সবাই দেখেছেন। তো একজন ৩ বারের প্রধানমন্ত্রী কে এইভাবে প্রপার ডিফেন্ড করার সুযোগ না দিয়ে অযোগ্য এবং পক্ষপাতদুষ্ট কোর্ট অ্যাপয়েন্টেড লয়ার দিয়ে তার বিচার করা এবং তাকে মৃত্যুদণ্ড দেওয়া আইন আন্তর্জাতিক আইনে সম্পূর্ণভাবে দর্শক অগ্রহণযোগ্য। আ দর্শক আপনারা জানেন যে প্রসিকিউশন ছিল পক্ষপাতদুষ্ট। প্রসিকিউশন এর এমনকি চিফ প্রসিকিউটর এর যে সুস্পষ্ট কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট ছিল শুরু থেকেই সেটা নিয়ে আমরা আপনাদেরকে বেশ কয়েকবার বলেছি, ধারাবাহিকভাবে বলেছি আমাদের এই অনুষ্ঠানে। তো আ আমরা জানি যে বেঞ্চটি ছিল সম্পূর্ণ রাজনৈতিক চাপের অধীন। ট্রায়াল ছিল অস্বচ্ছ, অস্বাভাবিক দ্রুততার সাথে এই বিচার হয়েছে। এমনকি এই বিচার প্রক্রিয়ায় নগ্ন হস্তক্ষেপ করে দফায় ইউনূস সরকার বিচার ক কতদিনের মধ্যে শেষ করতে হবে সেগুলোর ঘোষণা দিয়েছে একদম পাবলিকলি। আমরা জানি যে ডিউ প্রসেস লঙ্ঘিত হয়েছে। এভিডেন্স গুলো সাবমিট করা হয়েছে তার অ্যাডমিসিবিলিটি নিয়েও গুরুতর প্রশ্ন ছিল। তো এগুলোর কোনটাই কোনো ফেয়ার ট্রায়াল এর কিন্তু দর্শক কোনো লক্ষণ নয়। আপনারা আরো জানেন যে আদালতের ভিতরে বাইরে শুধু যে এই আইসিটি তে তাই নয়, বাংলাদেশের সমস্ত বিচারালয়গুলোতেই আমরা দেখেছি যে এক ধরনের রুলিং পার্টি বা সরকার ব্যাকড এক ধরনের মবের কিন্তু একটা চাপ ছিল। এই কারণেই আমি আগে বলেছিলাম যে এই রায় একটি politically contaminated judgment যার আন্তর্জাতিক কোনো বৈধতা থাকবে না। এবং আজকে আমরা দেখছি Amnesty International সহ অনেকগুলো আন্তর্জাতিক সংগঠন কিন্তু সেইটিই বলছে। Amnesty বলছে, "The trial and the sentence is neither fair nor just. The speed of the trial raises serious concerns. Defense preparation was manifestly inadequate." এবং আ আ তারা বলছে যে, "Contradictory evidence could not be cross-examined." সো এই জিনিসগুলো এগুলো এবং আরো কতগুলো মৃত্যুদণ্ড নিয়েও তারা বলেছে যে এগুলো সবকিছু বিবেচনায় আম তারা যে শুধু একটা রিপোর্ট দিয়েছে এই এ এ বে রায়টিকে ক্রিটিসাইজ করে শুধু তাই নয়, তাদের এই রিপোর্টটিকে আপনি দেখতে পারেন যে আন্তর্জাতিক ভাষায় আ এটি এই এই রায়টিকে তারা আসলে অবৈধ ঘোষণা করেছে। তো এদিকে ইউএন এর যে জাতিসংঘের যে হিউম্যান রাইটস অফিস তারাও বলেছে যে বিচার আন্তর্জাতিক মানদণ্ড মানা হয়নি। তারা বলেছে মৃত্যুদণ্ড নিয়ে তাদের অবস্থান যেটা সেটাতে তারা অপরিবর্তিত আছে। তার মানে তারা মৃত্যুদণ্ডকে বৈধতা আগেও দেয়নি, এবারেও দেবে না। তো এই সমস্ত মন্তব্য আসলে পুরো বিশ্বের কাছে কি বার্তা দিচ্ছে? বার্তা দিচ্ছে যে রায়টা হয়েছে, যে ফাঁসির রায়টি হয়েছে এটি একটি আসলে জুডিশিয়াল কিলিং। এই রায় এখনই কোলাপস করতে শুরু করেছে এবং
দর্শক আমি মনে করি যে এরকম রিপোর্ট শুধু এই কয়েকটি নয়, আগামী কয়েকদিনে আমরা এই ধরনের রিপোর্ট আরো অনেকগুলো দেখব। তো এ এই ব্রাইটি নিয়ে আলোচনা করতে গিয়ে একটি খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমি আলাদা করে একটু দর্শক আপনাদেরকে ব্যাখ্যা করতে চাই। এই বিচারটি নিয়ে সর্বস্তরে সমালোচনা চলছে। আপনারা জানেন যে একটা সুনামির মতো যে একটা সমালোচনা যে একটা একদম ফ্লাড এর মতো যে এক ধরনের সমালোচনা চলছে এই রায়টিকে নিয়ে। তো আমরা একটু আজকে একটু খুঁটিয়ে দেখব যে ইউনূস সরকার এরকম একটা আ মানে অগ্রহণযোগ্য এরকম একটা বাজে রায় কেন করল এবং এইভাবে এর রায় কেন দিল এবং এরকম একটি বিচার এই প্রক্রিয়ায় কেন করল? তো অ্যামনেস্টি সহ সবাই বলছে যে রায়টি খারাপ হয়েছে কারণ বিচার দ্রুত হয়েছে, অস্বাভাবিক দ্রুততায় হয়েছে, রাজনৈতিক উদ্দেশ্যে এই মামলা হয়েছিল। এখানে ডিফেন্স এর কোনো সুযোগ ছিল না, বেঞ্চ ইম্পার্শিয়াল ছিল না। এই সমালোচনাগুলো তারা করেছে। এগুলো দর্শক সবই সত্য। কিন্তু দর্শক এইগুলো কিন্তু এই বিচারটি এরকমভাবে হওয়ার পেছনে আসল কারণ নয়। এগুলো শুধু লক্ষণ। মূল কারণটি কেন এই বিচারটি এইভাবে হলো, সেই কারণটি আসলে খুবই পরিষ্কার এবং সেই কারণটি হলো বিচারটি এইভাবে হয়েছে কারণ প্রসিকিউশন এর হাতে শেখ হাসিনার বিরুদ্ধে কোনো ক্রেডিবল এভিডেন্স ছিল না দর্শক। এটাই ছিল কিন্তু এই বিচার নামের যে প্রহসন সেই নাটকের মূল কথা। আমরা যারা আইনের মানুষ দর্শক, আমরা কিন্তু অক্ষমের ডেসপারেশন দেখলেই চিনতে পারি। একটি সাজানো এবং একটি স এ এ এ এ একটি আম আ সাবস্ট্যান্স হীন মামলার লক্ষণ কিন্তু আমরা দেখলেই বুঝি। এখন দেখুন দর্শক কেন এই বিচার এত দ্রুত? কারণ তাদের হাতে প্রমাণ ছিল না। এখন যদি সময় নিয়ে সুষ্ঠুভাবে এই বিচারটি করা হতো তাহলে এই জিনিসটি কিন্তু প্রকাশ হয়ে যেত। কেন আদালত নিযুক্ত এরকম একটা গোপাল ভাঁড়ের মতো অযোগ্য আইনজীবীদেরকে চাপিয়ে দেওয়া হলো পরপর ২ বার? কারণ একজন প্রকৃত যদি ডিফেন্স লয়ার থাকতেন তাহলে তিনি প্রসিকিউশন এর সমস্ত দুর্বলতা আদালতের সামনে উন্মোচিত করে দিতেন। কেন প্রপার ক্রস এক্সামিনেশন বা জেরা করা হয়নি? কারণ এই যে সব সাক্ষীগুলো দেওয়া হয়েছিল সেগুলো একে কিন্তু ধসে পড়ত। কেন কন্ট্রাডিক্টরি এভিডেন্স পরীক্ষা করতে দেওয়া হয়নি? কারণ এইসব প্রমাণ দেখালে তো মামলাই টিকত না দর্শক। এবং কেন এই ট্রায়াল অস্বাভাবিকভাবে পরিচালিত হলো? কারণ স্বাভাবিক প্রক্রিয়া মানলে এই মামলাটি শুরুতেই খারিজ হয়ে যেত। তো কেন বিচার জুড়ে যুক্তিতর্ক কিংবা প্রপার এভিডেন্স এর বদলে শুধু ফাঁকা বুলি আর জামাতকে ডিফেন্ড করে প্রসিকিউশনকে সময় কাটাতে হলো? তার কারণ তাদের হাতে প্রমাণ ছিল না। এটি অস্বাভাবিক দ্রুতদায়ক করতে হয়েছে কারণ প্রমাণ ছিল না। শেখ হাসিনাকে ডিফেন্ড করার সুযোগ দেওয়া হয়নি কারণ তাদের হাতে প্রমাণ ছিল না। আ এরা পুরো আদালত দখল করে এর এই বিচা এ এ এ এই এ এ এই আইসিটিকে চাপের মধ্যে রেখেছে কারণ তাদের হাতে প্রমাণ ছিল না। এইজন্যই সরকার আ প্যানিক মোড এ চলে গেছে দর্শক এবং এইজন্যই বিচার প্রক্রিয়াকে খুব ইচ্ছে করেই আসলে বিকৃত করা হয়েছে। তো দর্শক এরা জানতো রুল অফ ল দিয়ে আমরা তো শেখ হাসিনাকে ফাঁসাতে পারব না। তাই তারা বেছে নিয়েছে রুল অফ পলিটিক্স। দর্শক আমরা মানি বা না মানি সত্য কিন্তু খুব সহজ। যে অপরাধী তার বিরুদ্ধে প্রমাণ থাকে। আর যিনি নির্দোষ তার বিরুদ্ধে কিন্তু প্রমাণ তৈরি করতে হয়। এই বিচার প্রমাণের উপর দাঁড়াতে পারেনি। তাই এটি রাজনীতির উপরে ভর করে দাঁড়িয়েছে। এই রায়ের সবচেয়ে বড় দুর্বলতা আ এটাই। এবং এটাই এই রায়কে সাধারণ মানুষের চোখে এবং আন্তর্জাতিক মহলের চোখে পুরোপুরি অগ্রহণযোগ্য করেছে। এখন জনগণ কেন এই রায় গ্রহণ করবে না দর্শক? আ কারণ বাংলাদেশের মানুষ বিচার চায়, কিন্তু বাংলাদেশের মানুষ ন্যায় বিচার চায়। আম এই রায় কেন মানুষ মানবে না? কারণ তারা পুরো প্রক্রিয়াটিকে দেখেছে। জনগণ এটাকে দেখেছে আওয়ামী লীগ আর মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে যে আনপ্রেসিডেন্টেড নির্যাতন এবং দমন-পীড়ন করা হয়েছে গত ১৫ মাস ধরে তার ধারাবাহিকতা হিসেবে। তারা দেখেছে এটি ন্যায় বিচারের রায় নয়, এটি রাজনৈতিক রায় এবং তারা দেখেছে কিভাবে এক পক্ষকে সবকিছু থেকে দায়মুক্তি দেওয়া হয়েছে। তারা দেখেছে আইসিটিকে ব্যবহার করা হয়েছে প্রতিশোধের হাতিয়ার হিসেবে। তারা জুলাইয়ে নিহত সাধারণ মানুষদের এবং পুলিশদের বিরুদ্ধে এই রায়কে একটি প্রতারণা হিসেবে দেখেছে। প্রকৃত অপরাধীদেরকে আড়াল করার চেষ্টা হিসেবে দেখেছে। দর্শক মানুষ শুধু রায় দেখে না, মানুষ দেখে রায় তৈরি হওয়ার প্রক্রিয়া এবং এই প্রক্রিয়াটিকেই জনগণ প্রত্যাখ্যান করেছে।
তো দর্শক যদি ধরে নেই যে ইউনূসের এই জামাতি সরকার জনমতের তোয়াক্কা করে না। আন্তর্জাতিকভাবেও এই রায় গ্রহণযোগ্য হলো কি হলো না, এই যে এতগুলো সব রিপোর্ট, এই যে Amnesty International সহ এত সব রিপোর্ট, সেগুলোকেও ধরে নিলাম তারা তোয়াক্কা করে না। আ তারা যদি শেখ হাসিনাকে ফাঁসিতে ঝুলিয়ে কিংবা নিদেন পক্ষে তাকে ভয় দেখিয়ে কিংবা দমিয়ে রাখতে পারে, তাহলেও হয়তো তাদের একটা উদ্দেশ্য দর্শক সিদ্ধি হতো। কিন্তু সেটাও কি হয়েছে? ভারত কি শেখ হাসিনাকে ফিরিয়ে দেবে দর্শক? উত্তর হলো না। ভারত পরিষ্কার বলেছে তারা আইসিটিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মনে করে না। তাই ভার্ডিক্ট এর এই ভার্ডিক্ট তাদের সিদ্ধান্তে কোন রকম প্রভাব ফেলবে না। ভারত শেখ হাসিনাকে নিরাপত্তার কারণে আশ্রয় দিয়েছে এবং তারা তাদের এই অবস্থা বদলাচ্ছে না। এর মানে হলো ভারত কোন অবস্থাতেই শেখ হাসিনাকে ফেরত দেবে না। আ কাজেই ভারতের কাছে এই যে এইসব চিঠি-টিঠি এরা পাঠাচ্ছে না, এইসব আসিফ নজরুল এবং এই যে পররাষ্ট্র উপদেষ্টা যেসব চিঠি-টিঠি পাঠাচ্ছে, এইসবই আসলে দর্শক রাজনৈতিক নাটক। এর কোনো ফলাফল নেই। এর ফলে বাস্তবে আসলে কিছুই ঘটবে না। আমরা পত্রপত্রিকায় দেখলাম যে এই সরকার ইন্টারপোলের কাছে নাকি সাহায্য চেয়েছে। এখন ইন্টারপোল কি করবে দর্শক? সেটারও উত্তর হচ্ছে ইন্টারপোলও কিছুই করবে না। ইন্টারপোল কিন্তু এর আগেও দর্শক ২ বার কিন্তু রেড নোটিস প্রত্যাখ্যান করেছে। এইবারও তারা তাই করবে। কারণ আম এই যে এই বিচারের পেছনে যে রাজনৈতিক উদ্দেশ্য এবং এই যে এই বিচারের যে প্রক্রিয়া, এই যে ডেথ পেনাল্টি দেওয়া হয়েছে, আ এই যে কোন ডিউ প্রসেস ফলো করা হয়নি। আ তো এই যে একজন এ এ এ নির্বাসনে থাকা একজন রাজনৈতিক নেত্রী, তাকে একজন নারী, তাকে এইভাবে করে যে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। তো ইন্টারপোলের নীতি এই ক্ষেত্রে খুবই পরিষ্কার হবে বলে আমি মনে করি যে নো রেড নোটিস ফর পলিটিক্যালি মোটিভেটেড কেসেস। সুতরাং ইন্টারপোলও কোন উদ্যোগ নেবে না। কোথায় যেন পড়লাম যে সরকার নাকি দর্শক আন্তর্জাতিক অপরাধ আদালতে যাবে বলেছে। যে আসিফ নজরুল বলছিলেন যে, "আমরা আন্তর্জাতিক অপরাধ আদালতে যাব শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে।" এখন আন্তর্জাতিক অপরাধ আদালত মানে আম আ আইসিসি কি আসিফ নজরুলের কথা শুনে আ শেখ হাসিনাকে ফিরিয়ে আনবে? ওকে, গুড লাক উইথ দ্যাট। মানে আইসিসি কিভাবে ভারতকে বাধ্য করবে শেখ হাসিনাকে ফিরিয়ে দিতে? এটা আমি কোনভাবেই বুঝলাম না। মানে ভারত কি আইসিসির মেম্বার? না কিন্তু দর্শক। তাহলে বলুন আমরা কি এটাতে কি আমরা কি হাসবো? এই ধরনের কথাবার্তা শুনে আমরা কি হাসবো নাকি কাঁদবো? মানে এইসব আসিফ নজরুল এইসব আস অ্যা উ আইন উপদেষ্টারা এরা কি খায়? কি পড়ে এনারা আইন উপদেষ্টা হয়েছেন? মানে কিরকম নিম্ন মাঝারি অযোগ্য বাটপারদের পাল্লায় পড়েছি আমরা ভাবা যায় দর্শক? এবার শেষ প্রশ্ন হচ্ছে এই রায় কি শেখ হাসিনাকে ভয় দেখিয়ে কিংবা দমিয়ে রাখতে পারবে? না। আ শেখ হাসিনা এই রায়ে ভয় পাবেন না। কারণ শেখ হাসিনা শুধুমাত্র একজন রাজনীতিবিদ নন। তিনি এমন একটি ইতিহাসের ধারক যেখানে ভয় দেখিয়ে কাউকে থামানো যায় না। তিনি বঙ্গবন্ধুর কন্যা। তিনি বঙ্গবন্ধুর আগরতলা ষড়যন্ত্র মামলা দেখেছেন। একটি সরকার যতই চাক, জনগণ কিভাবে তাদের নেতাকে রক্ষা করে তিনি তা দেখেছেন। বঙ্গবন্ধুকে ফাঁসি দেওয়ার তো কম চেষ্টা করেনি আইয়ুব ইয়াহিয়া। পেরেছে? আ শেখ হাসিনার পরিবারকে হত্যা করা হয়েছে। তিনি নিজেও হত্যা চেষ্টা থেকে বহুবার বেঁচে গেছেন। তিনি জানেন এই রায় আইনি নয়, রাজনৈতিক এবং রাজনৈতিক রায় ইতিহাসে টিকে থাকে না। তিনি বোঝেন এই রায় আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য হবে না। জনগণের আদালতও এটি মেনে নেবে না। সর্বোপরি দর্শক, শেখ হাসিনা কখনো ভয় পান না। তিনি বলেছেন, "জীবনের মালিক আল্লাহ, যিনি জীবন দিয়েছেন তিনিই নেবেন।" তিনি এই রায়কে পাত্তাও দেন না। শেষের কথা দর্শক, "This verdict will fall under its own weight." যে রায় প্রমাণ ছাড়া তৈরি, ন্যায় বিচার ছাড়া দেওয়া, আইন ছাড়া লেখা এবং রাজনীতি দিয়ে পরিচালিত, সেই রায় আইনে টেকে না দর্শক। আম সেই রায় আন্তর্জাতিক আ সম্প্রদায়ের আদালতেও টেকে না, জনগণের মনেও টেকে না। এই রায় ইতিহাসের চোখে স্থায়ী হবে না। এই রায় আজকেই ভেঙে পড়তে শুরু করেছে। এবং এটি হবে the collapse of the verdict, the collapse of the narrative and the collapse of Yunus's credibility. ধন্যবাদ সবাই